আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হবে পরিবারের সদস্য ও সহযোগীদেরও, ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রধান উপদেষ্টা। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শপথ নিয়ে বললেন নতুন উপদেষ্টা। 10 মার্চের মধ্যে বই যাবে সবার হাতে, আশ্বাস বিদায়ী উপদেষ্টার। গণহত্যার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই, মন্তব্য আমির খসরুর। অনির্বাচিত সরকারের পক্ষে দেশের বর্তমান সমস্যা সমাধান সম্ভব নয়। পদত্যাগের দাবিতে দিনভর অবরুদ্ধ সিকিউরিটিজ কমিশনের চেয়ারম্যান। 3.5 ঘণ্টা পর উদ্ধার, দাবি না মানলে কাল থেকে কর্মবিরতি যাওয়ার ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। এবং বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। প্রাক বাজেট আলোচনায় আরও বেশি কর ছাড়ের দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে তিনি জানান, জুলাই গণহত্যার অপরাধে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠির জবাব এখনও ভারত দেয়নি জানিয়ে ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2024 সালে জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে মারা যায় অন্তত 1400 জন মানুষ, আহত হন বহু লোক। এসব ঘটনায় সারা দেশে 250-রও বেশি হত্যা মামলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন। তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। শুধু শেখ হাসিনা নয়, তার সঙ্গে জড়িত সব লোক তথা পরিবারের সদস্য থেকে শুরু করে তার সহযোগীদেরও বিচার করা হবে। তিনি বাংলাদেশে নেই, তাই এখন প্রশ্ন হলো আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনের উপর। শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর না আসুক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে তদন্ত করছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। টিউলিপ সিদ্দিকির বিষয়ে অর্থনৈতিক অনিয়মের বিষয়টি দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে নিয়েছে। তিনি এখানে অনেক সম্পত্তি রেখেছেন, যদিও তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। এসব খতিয়ে দেখা হচ্ছে। বিগত সরকারের তৈরি করা আয়নাঘরকে সবচেয়ে কুৎসিত জিনিস আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা আরো বলেন, পুরো সরকার ওই ঘটনার সাথে জড়িত ছিল, তাই দোষীদের খুঁজে বের করতে সময় লাগছে। আয়নাঘরের অপরাধের সাথে সবাই জড়িত ছিল, পুরো সরকার এর সঙ্গে জড়িত ছিল। সুতরাং এটা বের করা কঠিন যে কারা উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করেছিল আর কারা উচ্চপদস্থদের আদেশে এসব কাজ করেছিল। তাই এগুলো চিহ্নিত করতে সময় লাগছে। তবে আয়নাঘর কুৎসিত জিনিস, যা আপনি দেখতে পারেন, অনুভব করতে পারেন অথবা পর্যবেক্ষণ করতে পারেন। আয়নাঘরগুলো সংরক্ষিত এলাকায় হলেও জনসাধারণের দেখার জন্য ভবিষ্যতে এগুলোকে উন্মুক্ত জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনার কথাও জানান ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। বেলা 11টায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে সেখানে রাখা বইয়ে সই করেন নতুন উপদেষ্টা সিআর আবরার। শপথ অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক সিআর আবরার। নতুন
উপদেষ্টা যুক্ত হওয়ায় অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 23 জন। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা পদ্ধতিকে বিশ্বমানে উন্নীত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। আর বিদায় শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ায় মনোযোগ নেই, চলছে ম্যানেজিং কমিটি দখলের প্রতিযোগিতা। 10 মার্চের মধ্যে সব বই দেয়া সম্ভব হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 7 মাসের মধ্যে বদল করা হলো শিক্ষা উপদেষ্টাকে। এক অধ্যাপক বিদায় নিলেন, দায়িত্ব নিলেন আরেক অধ্যাপক। অভিবাসী ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বা সিআর আবরারকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। দায়িত্বটা অপ্রত্যাশিত হলেও পালন করতে চান সততার সাথে। মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন দিন 4-5 আগে। অন্যান্য অনেক কথা, মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো, অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না, প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি স্বীকার করেছেন শিক্ষা খাতের বিশৃঙ্খলা ঠেকাতে পারেননি। নতি স্বীকার করতে হয়েছে রাজনৈতিক চাপের কাছে। একটা বিশাল বিশৃঙ্খল অবস্থা, তো ওই যে আবার পরিচালনা পর্ষদ, রাজনৈতিক শক্তি যারা এসেছে তারা আবার দখল করছে, সামলানো যাচ্ছে না। যারা স্কুলের ম্যানেজিং কমিটিতে আসতে চান তাদের অনেকে স্কুলের পাশে না। শিক্ষা ব্যবস্থা যখন নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হতে অনেক সময় লাগে, বহু বছর ধরে নষ্ট হয়, আর এটাকে আবার টেনে তুলতে হলেও অনেক সময় দরকার হয়। পাশে বসা নতুন শিক্ষা উপদেষ্টা শোনেন এসব তিক্ত অভিজ্ঞতার কথা, তবে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান, জানান ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্ব দিলেন, আমি মনে করি যে এটা একটা ইটস এ চ্যালেঞ্জ। উনি আমাকে এটাও বলছেন যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ, আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টালমাটাল সমস্যার মধ্যে তিনি এবং এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন। আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। তবে অল্প সময়ে তিনি কতটা পরিবর্তন করতে পারবেন সেদিকেই তাকিয়ে আছেন দেশের মানুষ। একদিনে হবে না, 1 বছরে হবে না, 10। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিটি অপরাধের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার করা হবে। তবে এসব কথা বা কোনো অজুহাত তুলে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। রাজধানীর একটি হোটেলে শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। একটি অনির্বাচিত সরকার দেশের বর্তমান সংকট ও সমস্যার সমাধান করতে পারবে না জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দেশ পরিচালনা সম্ভব নয়। বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। এটা তো বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে, আরো লোকের বিচার আছে, হাসিনার তো বিচার আছে। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। আজকের মধ্যে তারা পদত্যাগ না করলে আগামীকাল থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণাও দেন তারা।
বিকেলে সংবাদ সম্মেলনে কর্মকর্তা কর্মচারীদের পক্ষে কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। এ সময় তিনি জানান, রাশেদ মাকসুদের নেতৃত্বে কমিশন স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছেন। এর প্রেক্ষিতে কর্মকর্তা কর্মচারীরা কয়েক দফা দাবি উপস্থাপন করলেও সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি কমিশন। এরই প্রেক্ষিতে কমিশনের পদত্যাগের এক দফা দাবির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে সকাল 11টা থেকে সংস্থাটির চেয়ারম্যান, কমিশনার সহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় সেনাবাহিনী পাহারায় বিকেল 3:30টার দিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন। বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তৈরি পোশাক খাত সহ অন্যান্য খাতে করের হার বাড়ানো হবে বলেও জানান তিনি। এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় এ সময় আরও বেশি কর ছাড়ের দাবি জানান ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। কেমন হবে বিশেষ এই বাজেটের আয় ব্যয়ের হিসাব, আর তাতে ব্যবসায়ীদের জন্য কি বা থাকছে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। তবে এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রাক বাজেট আলোচনা শুরু হয়েছে, যেখানে ব্যবসায়ীরা তুলে ধরছেন ব্যবসা বান্ধব করনীতির বিভিন্ন বিষয়, আর কর ছাড়ের নানা সুপারিশও রয়েছে তাদের। আমরা নগদ টাকা ব্যবহার করে জিনিসপত্র সস্তায় কিনতে পারি, ডিজিটালি যখন কিনি কিছু তখন ভ্যাট আসে, ট্যাক্স আসে, সবকিছু আসে। আমি আপনাকে প্রপোজ করবো, why don't you disincentivize cash? আয়কর দীর্ঘদিন থেকে দিয়ে আসছি, এদের উপরে কিছু চাপ বাড়ছে, কিন্তু এখনো আমি মনে করি বাংলাদেশের 1 কোটি ব্যবসায়ীকে আয়করের আওতায় আনার মতো আছে। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, কিন্তু নতুন করে কর দেওয়ার কথা বলেন না। আগামী বাজেটে নতুন করে কিছু জায়গায় কর আহরণ বাড়ানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স ছেড়ে দিলেই এর বেনিফিটটা ভোক্তাদের কাছে সরাসরি গড়ায় না, এর একটা বড় অংশ আবার বিজনেস পিপলদের হাতে থেকে যায়। এই একটা ওয়াইড স্প্রেড কমপ্লেন কিন্তু আছে, যদি এটা হওয়া উচিত। আপনাদের চোখগুলোকেও আমাদের এনবিআর এর চোখ হিসেবে কাজে লাগাইতে হবে। যাদের অ্যাবিলিটি আছে প্রত্যেককে কিছু না কিছু কন্ট্রিবিউট করা উচিত। কেবলমাত্র আমাদের এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদেরকে আমরা কন্টিনিউয়াসলি চাপ দিব, আর যারা দিচ্ছে না তারা সারা জীবনই না দেওয়ার মধ্যে থাকবে। এই বৈষম্য বেশি দিন চলতে দেওয়া যায় না, এবং এর কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, ফেব্রুয়ারি মাসে নতুন করে 28,000 ভ্যাট নিবন্ধন করা হয়েছে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে দেখা করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিস। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা। পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, প্রতিনিধি দলটি জুলাই গণহত্যা ও গত 15 বছরের গুম, খুন এবং সেসবের বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন। একই সাথে ট্রাইব্যুনালকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন তারা। ন্যায় বিচার নিশ্চিতের স্বার্থে তথ্য সংগ্রহ ও জনমত গঠনে সহায়তা করতে আগ্রহী তারা। এদিন গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যার ঘটনায় সাবেক ওসি আশরাফ উদ্দিন, কনস্টেবল আকরাম হোসেন সহ পুলিশের সাবেক 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 15 জুন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান, এবং সেই ব্যাপারে তাদের দিক থেকে যে সমস্ত পরামর্শের প্রয়োজন সেগুলো তারা দিয়েছেন। এবং তারা চান যে, তারা বলেছেন আমরা কারো পক্ষে না, আমরা সবসময় চাই মানুষের যে ন্যায় বিচার প্রাপ্তির অধিকার সেটা নিশ্চিত হোক। সিরাজগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশির নামে লুটপাটের ঘটনায় গ্রেফতারকৃত 3 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান শুনানি শেষে এই আদেশ দেন। আসামিরা হলেন শাকিল খন্দকার, জুয়েল খন্দকার ও শাকিল আহমেদ। এর আগে মঙ্গলবার মধ্যরাতে গুলশান 2 নম্বরের 81 নম্বর সড়কের বাসায় এই তল্লাশির নামে জোর করে ভেতরে ঢোকে একদল লোক। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 12টার দিকে নিরাপত্তা কর্মীর বাধা উপেক্ষা করে
লোকজন বাড়িতে প্রবেশ করে প্রায় আধা ঘন্টা ধরে ব্যাপক লুটপাট চালায়। এর কিছুক্ষণ পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তানভীর ইমাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের ছেলে। গত বছরের তুলনায় এবার রোজায় দ্রব্যমূল্য কিছুটা কম বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে সরকার আরও কমানোর চেষ্টা করছে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি আরও বলেন, ব্যবসা বাণিজ্যের পরিধি বাড়িয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আপনি কম্পেয়ার করেন গত বছরের তুলনায়, আপনি ওটা একটু কম্পারেটিভ দেখবেন। তো আপনারা যদি দেখেন একেবারে আমরা যেটাকে বলি স্ট্যাটিক অ্যানালাইসিস, এই আজকে এই ইনফ্লেশন হলো, আজকেই গতকাল কি ছিল, আগামী কি হবে, সেটা একটু একটু ডাইনামিক দেখতে হয়। চলমান জিনিস তো মূল্যস্ফীতির কথা যেটা বলছিলেন যে আপনি কমে গেছে, এক মাস দেখে এবার যদি কমে পরপর 3-4 মাস কমলে তো বৈশ্বিক মান অনুযায়ী দেশে শ্রম আইন সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আসন্ন আন্তর্জাতিক শ্রম সংস্থা ৩৫৩তম অধিবেশনকে সামনে রেখে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এ সময় দেশে শ্রমিকদের জন্য বীমা ও স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন ডক্টর ইউনূস। আগামী 10 থেকে 20 মার্চ জেনেভায় ILOর অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। আমেরিকার স্বর্ণযুগের সূচনা হয়েছে দাবি করে ধনী বিদেশিদের জন্য যুক্তরাষ্ট্রে গোল্ড কার্ড চালুর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে নারী পুরুষ ছাড়া অন্য লিঙ্গের জায়গা হবে না বলেও পরিষ্কার বার্তা দিয়েছেন তিনি। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রে আবারও বাক স্বাধীনতা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক বলেও জানান রিপাবলিকান এই নেতা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। And to my fellow citizens, America is back. আমেরিকা ইজ ব্যাক এই স্লোগান দিয়ে কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তব্য শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় রিপাবলিকান মেম্বাররা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। যৌথ অধিবেশনে ভাষণের সময় তার পাশে ছিলেন হাউস স্পিকার মাইক জনসন ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। উপস্থিত ছিলেন হাউস ও সিনেটের ডেমোক্র্যাট সদস্যরাও। প্রথমেই তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে আবারও বাক স্বাধীনতা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন ডোনাল্ড ট্রাম্প। Despite the best efforts of those who would try to censor us, silence us, break us, destroy us, Americans are today a proud, free, sovereign and independent nation. ধনী বিদেশিদের জন্য $5 মিলিয়ন গোল্ড কার্ড চালুর ঘোষণা দেন মার্কিন এই ধনকুবের। এটি গ্রিন কার্ডের চেয়েও আরো উন্নত হবে বলে দাবি করেন ট্রাম্প। With that goal in mind, we have developed in great detail what we are calling the gold card, which goes on sale very, very soon. For $5 million, we will allow the most successful job-creating people from all over the world to buy a path to U.S. citizenship. It's like the green card, but better and more sophisticated. দীর্ঘ ভাষণে তিনি ডেমোক্র্যাটদের সমালোচনা করেন। আমেরিকার ইতিহাসে বাইডেনকে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেন রিপাবলিকান এই নেতা। Trillions and trillions of dollars that create jobs like we have never seen before. I did it with China and I did it with others, and the Biden administration couldn't do anything about it because there was so much money they couldn't do anything about it. The problem with it was that Biden didn't enforce it. He didn't enforce it. $50 billion of purchases. যুক্তরাষ্ট্রে নারী এবং পুরুষ ছাড়া তৃতীয় লিঙ্গের কোনো মানুষের জায়গা হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। Official policy of the United States government that there are only two genders, male and female. গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভকে অবৈধ বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। In the Middle East, we're bringing back our hostages from Gaza. In my first term, we achieved one of the most groundbreaking peace agreements in generations, the Abraham Accords. রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধের উদ্যোগ ও গাজা নিয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। We've had serious discussions with Russia
and have received strong signals that they are ready for peace. Wouldn't that be beautiful? Wouldn't that be beautiful? আমেরিকাকে স্বর্ণযুগে ফেরানোর ঘোষণা দিয়ে প্রায় 100 মিনিটের ভাষণ শেষ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। The golden age of America has only just begun. শরীফুল ইসলাম, এটিএন বাংলা। America. মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চল। বেলা 11:30টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.6। এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার ভারত সীমান্তে, ঢাকা থেকে প্রায় 449 কিলোমিটার দূরে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে ভারতের ইয়ারিপোক থেকে 44 কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.6। নদী দূষণ এবং দখলকারীদের আইনের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ HRPB। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনে সংগঠনটির 8 সদস্যের প্রতিনিধি দল ইসির সাথে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন বিষয়ে বৈঠকে বসে। বৈঠক শেষে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, আপিল বিভাগের মতামতের মাধ্যমে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নদী দখল এবং দূষণকারী যারা থাকবে তারা নির্বাচনে অযোগ্য হবে সেরকম একটা মতামত তারা দিয়েছেন, কিন্তু সেটা আইনে নাই। এবং আপনি জানেন যে সামনের নির্বাচন যেহেতু আছে, জাতীয় সংসদ নির্বাচন, এবং নির্বাচনের আগে আমাদের গণপ্রতিনিধিত্ব আইনে কোনো বিধান যদি সংযুক্ত না থাকে যে কে কে ডিসকোয়ালিফাই হবে, তাহলে সেখানে নির্বাচন কমিশন তাকে ডিসকোয়ালিফাই করতে পারে না। সেই কারণেই আমরা আজকে এসেছি, নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছি যে ওনারা আইনের বিধানটা করলে এই জায়গাটায় যারা নির্বাচন করতে চায় তারা তখন নদী দখল এবং দূষণ করা থেকে বিরত থাকবে। রাজধানীর গাবতলী বেড়িবাঁধ এলাকা অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় সিটি কর্পোরেশনের জায়গা দখল করে নির্মিত বেশ কয়েকটি টং ঘর গুঁড়িয়ে দেওয়া হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের মুখে 7 দিনের সময় দিয়ে অভিযান স্থগিত করে সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের জায়গা দখল করে ইটভাটা সহ অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে আসছে দখলদাররা। 1 সপ্তাহের মধ্যে তার স্থাপনা সরিয়ে না নিলে আবারও অভিযান চালাবে সিটি কর্পোরেশন। আমার পিছনে এখানে প্রায় 30 একরের উপরে জায়গা, মানে 90 বিঘা জায়গা আছে, এবং এই যে সামনে রাস্তা বেড়িবাঁধ দেখেছেন, তারপরে আমাদের জায়গা আছে প্রায় 150 একর জায়গা আছে টোটাল। তো সুতরাং 150 একরের মধ্যে ওই অংশ ভরাট আছে, দখল আছে, সেগুলো আমরা উদ্ধার করব, এবং এই উদ্ধার কাজ শুরু হয়েছে আজকে থেকে। এবং আমার পিছনে যে জায়গাগুলো, এখানে ইটের ভাটা এবং অন্যান্য যে কমার্শিয়াল যে কর্মকাণ্ড আপনারা দেখেছেন, এই কর্মকাণ্ডগুলো বিগত দীর্ঘ সময় ধরে হয়ে এসছেন, এবং তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। কারসাজি করে বেশি দামে পণ্য বিক্রি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদত হোসেন। দুপুরে নগরীর কাজীর দেউরি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। এর আগে মেয়র কাজীর দেউরি বাজার ঘুরে নিত্যপণ্যের দাম দেখেন এবং বেশি দামে পণ্য বিক্রি না করতে দোকানীদের সতর্ক করেন। এ সময় খোলা সয়াবিন তেল 160 টাকা এবং বোতলজাত তেল নির্ধারিত দামে বিক্রির আহ্বান জানান। এই অভিযান থামবে না। আমরা প্রতিদিন আমাদের যে ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা বাজার কিন্তু মনিটরিং করছে। 155 টাকার বেশি কেউ বিক্রি করতে পারবে না, যতই বেশি দামে কিনুক না কেন। তাদেরকে আমরা যে রেট ধার্য করে দিয়েছে কালকে, সেই রেটে তাদেরকে বিক্রি করতে হবে। অন্যথায় আইন তাদের নিজস্ব গতিতে চলবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। পাবনা জেলা ও দায়রা জজের বাসভবনটি 2014 সালে পরিত্যক্ত ঘোষণা করা হলেও তা পুনর্নির্মাণ বা সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। গত 11 বছর যেসব বিচারক পাবনায় দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে কেউ ভাড়া বাড়িতে অথবা সার্কিট হাউসে বসবাস করেছেন। এতে করে বিচারিক কার্যক্রম মুখ থুবড়ে পড়ে।
পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। শত বছরের পুরনো এই ভবনটি পাবনা জেলা ও দায়রা জজের বাসভবন, যেটি 2014 সালে পরিত্যক্ত ঘোষণা করে পাবনা গণপূর্ত কার্যালয়। ব্রিটিশ আমলে আদালত ভবন তৈরির সময় 300 গজ দূরে নির্মাণ করা হয় বিচারকের বাসভবনটি। পরিত্যক্ত ঘোষণার পর সেখানে কোনো বিচারক বসবাস করেননি। বিগত দিনে যে সকল বিচারক পাবনায় দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে কেউ থেকেছেন ভাড়া বাসায়, কেউ সার্কিট হাউসে। নিরাপত্তার অভাব ও মানসিক চাপে জেলা ও দায়রা জজের বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে একদিকে মামলার জট যেমন বেড়েছে, অন্যদিকে ন্যায় বিচার থেকে বঞ্চিত বিচার প্রার্থীরা। কোনো স্যার এখানে থাকে না, বাসাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ভাড়া বাসায় থেকে বা সার্কিট হাউসে থেকে উনি আইন কাজ ওনার মতো করে পরিচালনা করতে পারবে না। যে কোনো একটা বিচারককে সবসময় স্থির মস্তিষ্কে একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনার মধ্যে থাকতে হয়। নিরাপত্তা যদি সে অভাব বোধ করে তাহলে অবশ্যই বিচার কার্যে বিঘ্ন হবে। সরকারি কৌঁসুলিরা জানান, মানসিক প্রশান্তি না থাকলে ন্যায় বিচার পরিচালনা করা অসম্ভব। শান্তিপূর্ণভাবে যদি একটি মানুষ বসবাস করতে না পারে তাহলে ওনার দ্বারা পিসফুল বিচারও প্রত্যাশা করা যায় না। বর্তমান যে সরকার রয়েছে এই সরকার অনতিবিলম্বে জেলা জজের বাসভবন নির্মাণের উদ্যোগ নেবেন। পরিত্যক্ত ভবনটি দ্রুততম সময়ে সংস্কার করে বসবাসের উপযোগী করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। রুটিন ফান্ড থাকে, রুটিন মেইনটেন্যান্সের জন্য সেখান থেকে তারা করে দিতে পারবে বলে আমাকে জানিয়েছে। ন্যায় বিচার নিশ্চিতে বাসভবনটি পুনর্নির্মাণ করে বিচার কার্য স্বাভাবিকভাবে পরিচালনায় যথাযথ কর্তৃপক্ষের সহায়তা চান বার সমিতির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের জাহাজ ভাঙা শিল্পের পতন ঠেকাতে সরকারের নীতিগত সহায়তা চেয়েছেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশনের নেতারা। তারা বলেন, টানা 9 বছর ধরে শিপ রিসাইক্লিং সেক্টরে নেতৃত্বে দিলেও বর্তমান স্ক্র্যাপ জাহাজ আমদানির সর্বনিম্ন স্তরে পৌঁছেছে বাংলাদেশ। বনানীতে একটি হোটেলে বাংলাদেশ শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে অ্যাসোসিয়েশনের নেতারা এসব কথা বলেন। ব্যবসায়ীরা জানান, শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পে 10,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ রয়েছে। এই শিল্পে বার্ষিক টার্নওভার 30,000 কোটি টাকা। দেশের অর্থনীতির ভিত্তি হিসেবে এই শিল্প থেকে 1200 থেকে 1400 কোটি টাকা রাজস্ব আয় হয় বলেও জানান তারা। একটা সরকার কিন্তু খালি রেগুলেটর হয় না, একটা সরকারের প্রধান কাজ হচ্ছে এনাবেলার। আমি সবাইকে বলছি, আপনারা সেলফ রেগুলেট করার জন্য তৈরি হন। আগামী দিনে সরকার পরিবর্তন হলে আমাদের যদি কোনো সুযোগ থাকে, আমরা সবগুলো যেখানে সম্ভব সেখানে ট্রেড বডিকে আমরা ক্ষমতা দেব এবং তারা সেলফ রেগুলেট করবে। সরকারের নিয়ন্ত্রণ মুক্ত যত বেশি করা যাবে তত দেশ ভালো চলবে। এবার আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন সৌদি আরব কোনোভাবেই মেনে নেবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে করণীয় নিয়ে আরব লীগের বিশেষ সম্মেলনে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। ভাষণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলি বসতি প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিরুদ্ধে কথা বলেন। একই সাথে গাজার জনগণ ওই অঞ্চলে থাকা অবস্থায় সেখানে পুনর্গঠন এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিকল্পনাকে সৌদি আরব সমর্থন করে বলেও জানান। শীর্ষ সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক সুরক্ষা ও শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এবারে পার্টেক্স খেলার খবর। দুই চোকার্সের লড়াইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে 363 রানে জয়ের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ 1 উইকেটে 24 রান। এর আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যাওয়ার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান উৎসব করেছে নিউজিল্যান্ড।
সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। তাদের ব্যাটে 6 উইকেট হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড 362 রান সংগ্রহ করে কিউইরা। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান ছিল 356। টস জিতে ব্যাটিংয়ে নেমে দলের 48 রানে উইল ইয়ং এর উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর কেন উইলিয়ামসনের সাথে 154 বলে 164 রানের জুটি গড়ে তুলেন রাচিন রবীন্দ্র। এরই মাঝে ক্যারিয়ারের 5ম সেঞ্চুরিও তুলে নেন রাচিন। 101 বলে 108 রান করে সাজঘরে ফেরেন তিনি। 2 উইকেটে কিউইদের সংগ্রহ তখন 212 রান। এরপর 94 বলে 102 রান করে আউট হন কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত 6 উইকেটে 362 রানের বিশাল স্কোর গড়ে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের কাছে হেরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার হয়ে 2টি বিশ্বকাপজয়ী তারকা স্টিভেন স্মিথ। এই সংস্করণে আর দেখা যাবে না তাকে। ক্রিকেটের সর্বোচ্চ মঞ্চের জন্য অস্ট্রেলিয়া দলকে প্রস্তুত করতেই নিজেকে সরিয়ে নিলেন তিনি। তবে টেস্ট ও টি-20 ক্রিকেট চালিয়ে যাবেন স্টিভেন স্মিথ। পরাগ আরমানের রিপোর্ট। দুবাইয়ে মঙ্গলবার হারের পর ড্রেসিং রুমেই সতীর্থদের নিজের সিদ্ধান্তের কথা জানান 35 বছর বয়সী অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটি ওয়ানডেতে স্মিথের শেষ ম্যাচ হয়ে রইল। তিনি বলেন, প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি, অসাধারণ সময় কেটেছে, দারুণ কিছু স্মৃতিও আছে। চমৎকার সব সতীর্থদের নিয়ে 2টি বিশ্বকাপ জয় ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। 2027 বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার উপযুক্ত সময় এখনই, তাই সরে যাওয়ার এটি সঠিক সময় মনে হচ্ছে। ওয়ানডে ক্রিকেটে 170 ম্যাচ খেলে 87 স্ট্রাইক রেটে 43.28 গড়ে এই ডানহাতি ব্যাটার করেছেন 5800 রান। অস্ট্রেলিয়ানদের মধ্যে সর্বোচ্চ রানের তালিকায় 12তম স্থানে তিনি। 12 সেঞ্চুরির সঙ্গে 50 আছে 35টি। 2010 সালের ফেব্রুয়ারিতে মেলবোর্নে ওয়ানডে ক্রিকেটে যাত্রা শুরু স্টিভ স্মিথের। 2015 ও 2023 সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতেন তিনি। মাইকেল ক্লার্কের পর অধিনায়কও হন। পরে বল বিকৃতি কাণ্ডে অধিনায়কত্ব যায় স্টিভ স্মিথের। চোটের জন্য নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স খেলতে না পারায় স্মিথকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক নির্বাচিত করা হয়। 64 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জিতেছেন 32টি আর হেরেছেন 28 ম্যাচে। ওয়ানডে ক্রিকেটকে গুড বাই জানিয়ে স্টিভ স্মিথ এখন মনোযোগ বাড়াতে চান টেস্ট ও টি-20 ক্রিকেটে। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতেই হবে, বিচার হবে পরিবারের সদস্য ও সহযোগীদেরও, ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রধান উপদেষ্টা। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শপথ নিয়ে বলেন নতুন উপদেষ্টা। 10 মার্চের মধ্যে বই যাবে সবার হাতে, আশ্বাস বিদায়ী উপদেষ্টার। গণহত্যার বিচারের অজুহাতে নির্বাচন পেছানোর সুযোগ নেই, মন্তব্য আমির খসরুর। অনির্বাচিত সরকারের পক্ষে দেশের বর্তমান সমস্যার সমাধান সম্ভব নয়। পদত্যাগের দাবিতে দিনভর অবরুদ্ধ সিকিউরিটিজ কমিশনের চেয়ারম্যান। 3.5 ঘণ্টা পর উদ্ধার, দাবি না মানলে কাল থেকে কর্মবিরতি যাওয়ার ঘোষণা কর্মকর্তা কর্মচারীদের। এবং বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করার আশ্বাস এনবিআর চেয়ারম্যানের। প্রাক বাজেট আলোচনায় আরও বেশি কর ছাড়ের দাবি ব্যবসায়ীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।